হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমাদের নতুন চ্যানেল ঠাকুর পঞ্চানন বর্মা ডিফেন্স একাডেমি। তো এই চ্যানেলে আজ থেকে প্রতিনিয়ত অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়গুলো আলোচনা করা হবে। তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করতে চাও তবে আমাদের এই ঠাকুর পঞ্চানন বর্মা ডিফেন্স একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে যে প্রশ্নগুলি এক্সামে আসে সেগুলা নিয়ে আজকে আলোচনা হবে। তো অনুপাত সমানুপাত এই অধ্যায় শুরু করার আগে আমি বেসিক কয়েকটা বিষয়ে আলোচনা করব। যেরকম অনুপাতের গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত, ব্যস্তানুপাত, এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা মেন অঙ্কের দিকে আসব। তো যেরকম অনুপাতের সঙ্গে যুক্ত একটা কথা, গুরু অনুপাত। গুরু অনুপাত, তো গুরু অনুপাত বলতে আমরা কি বুঝি? তো গুরু অনুপাত বলতে বোঝায় যে অনুপাতের পূর্ব পদ বড় এবং উত্তর পদটা ছোট তাকেই বলা হয় গুরু অনুপাত। অর্থাৎ যে অনুপাতের প্রথম সংখ্যাগুলি বড়, অর্থাৎ আমি লিখতে পারি 5:3, এই অনুপাতটার প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা থেকে বড়, অর্থাৎ প্রথমে যদি বড় থাকে এবং পরে যদি ছোট থাকে সেটাকে বলা হয় গুরু অনুপাত। একই রকমভাবে আমি বলতে পারি 6:5, এখানেও যে দুটো সংখ্যা আমি লিখলাম তার প্রথম সংখ্যাটা বড় এবং পরের সংখ্যাটা ছোট, তো প্রথম সংখ্যাটা বড় এবং পরের সংখ্যাটা ছোট, এই ধরনের যে অনুপাত সেগুলিকে বলা হয় গুরু অনুপাত। অর্থাৎ এটাকে গণিতের ভাষায় বলে প্রথম যে সংখ্যাটি তাকে বলা হয় পূর্বপদ এবং পরেরটিকে বলা হয় উত্তরপদ। তো যে অনুপাতের পূর্বপদটা বড় এবং উত্তরপদটা ছোট তাকেই বলা হয় গুরু অনুপাত। আচ্ছা, তারপরে অনুপাতের সঙ্গে যুক্ত আরেকটি কথা, সেটা হচ্ছে লঘু অনুপাত। সেটি হচ্ছে লঘু অনুপাত। তো লঘু মানে আমরা জানি ছোট, অর্থাৎ যেই অনুপাতের প্রথম সংখ্যাটা ছোট এবং পরেরটা বড় তাকেই বলা হয় লঘু অনুপাত। অর্থাৎ আমি লিখতে পারি 1:2 বা 2:3। তো এখানে কি হলো, আগের অনুপাতের বিপরীত ঘটনাটা ঘটলো। আগে বললাম কি প্রথম সংখ্যাটা বড় এবং পরেরটা ছোট হবে, সেটা হচ্ছে গুরু অনুপাত। আর লঘু অনুপাত হচ্ছে কি প্রথমটা ছোট এবং পরেরটা বড়, এটাকে বলা হয় লঘু অনুপাত। এভাবে অনেক অনুপাত আমরা লিখতে পারি। তো জাস্ট এখানে অনুপাত বিষয়ক দুটো কথা সেটা নিয়ে আমি আলোচনা করলাম। গুরু অনুপাত কথার মানে যে প্রথমটা অর্থাৎ পূর্ব পদটা বড় হবে এবং পরপদ বা উত্তর পদটা ছোট হবে, সেটা হচ্ছে গুরু অনুপাত। আর লঘুটা কি, যে উত্তর পদটাই ছোট এবং পরপদটা বা উত্তর পদটা বড়, তো এটা হচ্ছে লঘু অনুপাত। আচ্ছা, নেক্সট আরেকটা কথা আসে, সেটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত এই কথাটা কি? এখানে ব্যস্ত অনুপাত থেকে সরাসরিভাবে অনেক সময় আমাদের প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করে, যেরকম বলে x:y, এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত কত? তো আমরা তখন কি করব, x:y এর ব্যস্ত অনুপাত কত? এটা আমরা দুরকমভাবে ব্যস্ত অনুপাত লিখতে পাই। 1/, দিয়ে লিখতে পাই। আমি যদি বলি 1/x = 1/y, এটাও হচ্ছে ব্যস্ত অনুপাত। এমনকি
আমরা আরেকভাবে এটা লিখতে পাই, সেটা হচ্ছে কি, এটাকে উল্টাই দিলেই সেটা ব্যস্তানুপাত হয়ে যায়, অর্থাৎ ওয়াইটা সামনে আসবে এবং এক্সটা পিছনে যাবে। এটাই হচ্ছে এক্স এবং ওয়াই এর ব্যস্তানুপাত। অর্থাৎ 1/x এবং 1/y, এই যে দুটি সংখ্যা বা দুটি ভগ্নাংশ আকারে আমি লিখলাম, বাই আকারে লিখলাম, এটা থেকেই এই y/xটা আসতেছে। তো কিভাবে আসতেছে আমি দেখাচ্ছি। এখানে x আর y আছে, তাই তো? x আর y এর আমি যদি লসাগু করি, তো x আর y এর লসাগু করলে কি হবে? xy হবে। তো এখানে কি ছিল? x। এই x এর সঙ্গে এই x যদি আমি ভাগ করি, তো x মিলে যাচ্ছে, মানে কাটা যাচ্ছে, কি পড়ে থাকলো? y। এই y এর সঙ্গে উপরের একের যদি গুণ করি, y কে y। তারপরে একই রকমভাবে এই নিচের y দিয়ে যদি আমি এই y কে ভাগ করি, y কাটা যাবে, পরে থাকবে কি? x। ওই x এর সঙ্গে উপরের x এর গুণ করলে x অক্ষে x। তো 1/x আর 1/y কথার মানে যা, y/x কথার মানে তাই। তো যদি প্রশ্ন আসে x/y এর ব্যস্তানুপাত কত, 1/x/1/y বা y/x, দুটোর কথার মানে একই। তো আমরা মানে ব্যস্ত কথার মানে হচ্ছে মানে উল্টোটা। তো আমরা জানি একটা সিঙ্গেল সংখ্যা থাকলে তার নিচে অলওয়েজ আমরা একটা এক ধরতে পারি কি না? এরকম যদি আমি বলি একটা 1 বা 2, এগুলার নিচে আমি যখন তখন একটা এক কল্পনা করে নিতে পারি, তাই না? তো এখানে যেরকম আমি বললাম এক্স আর ওয়াই, তো এক্স এর নিচে যদি আমি একটা এক ধরি বা ওয়াইয়ের নিচে যদি একটা এক ধরি, তখন এটাকে যদি আমি উল্টে দেই, তো কি হবে? একটা উপরে যাবে, এক্সটা নিচে আসবে। সেরকম একই রকমভাবে এই একটা উপরে যাবে, ওয়াইটা নিচে আসবে। আর এই ঘটনাটাই এখানে ঘটলো। বোঝা গেল? এটা হচ্ছে x/y এর ব্যস্তানুপাত কত, y/x বা 1/x/1/y। তো এটা xy দিয়ে, হ্যাঁ, ABCD দিয়ে, যে কোনো কিছু দিয়ে বলতে পারে। তো আমি যদি এখন একটা সংখ্যা দিয়ে বলি, সাপোজ 2:3 এর ব্যস্তানুপাত কত, এর ব্যস্তানুপাত কত, 2:3 এর ব্যস্তানুপাত কত? তো এটা আমি কি বলতে পারি? 1/2:1/3 এটা বলতে পারি। এমনকি এটাকে আমি ঘুরে বলতে পারি, 3টা আগে বলে 2টা পরে, 3:2 এটাও বলতে পারি। এটার মানে যা, এটার মানে তাই। তো একই রকমভাবে যদি আমি একটু প্রমাণ করার চেষ্টা করি, এখানে 2, এখানে 3, তো 2 আর 3, এখানে এক্স আর ওয়াই লসাগু করছিলাম, এখানে আমি 2 আর 3-এর যদি লসাগু করি, এটা কত দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তো না গেলে কি করতে হয়? 3 দুগুণে 6, লসাগু কত হলো? 6। এখন এই লসাগু 6টাকে আমি এই নিচের 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 3। ওই 3 দিয়ে উপরেরটাকে গুণ, 3 অক্ষে 3। আবার এই 3 দিয়ে যদি আমি লসাগু 6কে ভাগ করি, তাহলে 2, ওই 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2। তার মানে 2:3 এর ব্যস্তানুপাত কত? 1/2:1/3 বা 3:2। তো এটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে। অনেক সময় কি বলে, এটা আবার 3টা সংখ্যা দিয়ে দেয়। যেরকম এখানে বলল যে x/y/z এর ব্যস্তানুপাত কত? তখন কি করব? আগের বার তো x/y ছিল বলে এটাকে উল্টে দিয়ে বললাম কি y/x। তো এখন তো 3টা সংখ্যা এখানে x/y/z। তো 3টার ক্ষেত্রে আমরা কি করব? 3টার ক্ষেত্রে তখন আমাদের লসাগু করতে হবে, ঠিক আছে? তো আগের মতোই করি, x/y/z। তো x/y/z মানে কি? এটা আমি কি লিখতে পারি? 1/x/1/y/1/z এটা লিখতে পাই। বা আমি এরকম বলতে পারি x/y/z, এই যে x/y/z, এই 3টার যদি আমি লসাগু করি x/y/z, তো কি হবে? এটা কত দিয়ে যাবে? x/y/z-ই হবে লসাগু। তো x/y/z যদি লসাগু হয়, তো আমি নিচের এই x দিয়ে
এই এক্সকে যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স মিলে গেল, তাহলে এখানে কে পড়ে রইল? ওয়াই জেড পড়ে রইল, তাই না? তো ওই ওয়াই জেডের সঙ্গে উপরের একের যদি আমি গুণ করি ওয়াই জেডে খে ওয়াই জেড, তার মানে এখানে কি পড়ে রইল? ওয়াই জেড। আরেকবার বলি ঘটনাটা, এখানে আগের বার দুইটার সংখ্যা ছিল, আমি দুইটার লসাগু করছি। এখানে এক্স ওয়াই জেড তিনটি সংখ্যা আছে, তো তিনটি আমি সংখ্যার কি লসাগু করে নিলাম। সাপোজ এখানে সংখ্যা নেই, বর্ণ আছে, অনেক সময় সংখ্যা দিয়েও থাকে, বর্ণ দিয়েও থাকে, এবিসিডি এক্স ওয়াই জেড যে কোনো থাকতে পারে। তো এক্স ওয়াই জেডের লসাগু কত হয়? এক্স ওয়াই জেডই হয়। তো কি করতে হবে আমার প্রথম কাজ, এই নিচে যে বর্ণটা বা সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এক্স ওয়াই জেডকে দিয়ে আমি এই এক্স ওয়াই জেডকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তা কি হচ্ছে? এক্স এক্স কাটা যাচ্ছে, কি পড়ে রইল? ওয়াই জেড। এই যে এটা পড়ে রইল সেটার সঙ্গে উপরের এককে গুণ করতে হবে, তাহলে ওয়াই জেড একে ওয়াই জেড ইস টু। একই রকমভাবে আমি এখন আবার এক্স ওয়াই জেডকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তো এখানে ওয়াই ওয়াই কি কাটা যাবে, তো কি পড়ে থাকবে? এক্স জেড। তো এক্স জেডকে যদি এক দিয়ে গুণ করি এক্স জেডকে এক্স জেড ইস টু। একই রকমভাবে ওয়ান বাই জেড, এখানে জেড দিয়ে যদি আমি এক্স ওয়াই জেডকে ভাগ করি তো জেড আর জেড কাটা যাচ্ছে, কি পড়ে থাকবে? এক্স ওয়াই। এক্স ওয়াই দিয়ে যদি আমি এককে গুণ করি এক্স ওয়াইকে এক্স ওয়াই। বোঝা গেল? তো যদি দুইটা সংখ্যার থাকে তাহলে আমাদের এইভাবে লসাগু করার দরকার নেই। এক্স ইস টু ওয়াই এর ব্যস্তানুপাত কত? ওয়াই ইস টু এক্স। কিন্তু যখন আমরা এভাবে তিনটা সংখ্যার করব তখন লসাগু কিন্তু অবশ্যই করতে হবে, বা এটা এভাবে বলা যায় না যে জেড ইস টু ওয়াই ইস টু এক্স, এক্স ইস টু ওয়াই জেডের অনুপাত কি জেড ইস টু ওয়াই ইস টু এক্স, এরকম বলা যাবে না আগেরটার মতো। যদি তিনটা সংখ্যা বা তিনটা বর্ণ থাকে তখন আমাদের লসাগুটা অবশ্যই করতে হবে। এটা লসাগু করার দরকার নাই, মনে মনে করলেই হয়ে গেল, ঠিক আছে? তো এটা এক্স ইস টু ওয়াই ইস টু জেড দিয়ে করলাম। এখন আমরা একই রকমভাবে একটা সংখ্যা দিয়ে দেখব। তো আমরা একই রকমভাবে একটা এখন সংখ্যা দিয়ে দেখব। তো এটা যদি আমরা এখন একটা সংখ্যা দিয়ে দেখতে যাই তাহলে সাপোজ 2:3:5, 2:3:5 এর ব্যস্তানুপাত কত? তো একই রকমভাবে আমি কি লিখতে পারি? 1/2:1/3:1/5 এটা বলা যায়। আবার আমি যদি এখন লসাগু করে বলি তাহলে কি বলবো? 2, 3, 5 এই তিনটার কি লসাগু? 2, 3, 5 এই তিনটার লসাগু করলে যাচ্ছে না। যদি না যায় কি করতে হয়? তিনটা গুণ করে লিখতে হয়। 3 5 15, 15 দুগুণ 30, লসাগু কত হলো? 30। এখন আমি কি করব? নিচের সংখ্যা দিয়ে 30কে ভাগ করব। 2 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 15। ওই 15 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 15কে 15, এই যে 15 ইস টু। আবার একই রকমভাবে 3 দিয়ে আমি 30কে যদি ভাগ করি 3 10 30, 10, ওই 10 দিয়ে উপরের এককে গুণ, 10কে 10। একই রকমভাবে এখানে 5, ওই 5 দিয়ে 30কে যদি ভাগ করি 6, ওই 6 দিয়ে 6কে 6, এককে গুণ করলে 6। তো আমি এটাও বলতে পারি এটার মানে যা এটার মানে একই। তো এরকম যদি কোনো তিনটি সংখ্যার অনুপাত দিয়ে বলে এর ব্যস্তানুপাত কত, তখন কিন্তু এটাকে উল্টাই দিলে হবে না যে 5:3:2, 5:3:2 এরকম বললে হবে না কিন্তু। আবার যদি এখানে দুইটা সংখ্যা আমি বলতাম 2:3 এর ব্যস্তানুপাত কত, তখন 3:2 বললেই হয়ে যেত। কিন্তু এখানে যখন আরেকটা সংখ্যা অ্যাড হবে তখন কিন্তু এরকমটা বলা যাবে না, এইভাবে উল্টাই দিলে হবে না। তখন লসাগুটা তোমাদের অবশ্যই করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে ব্যস্তানুপাত, মানে এটাও অনুপাতের সঙ্গে জড়িত একটা বিষয়। আচ্ছা, তারপরে যে বিষয়টি বলবো মিশ্র অনুপাত। তো এখন কি বলবো? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আরও দুটি নামে পরিচিত, যেরকম মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বা
জটিল অনুপাত বা জটিল বা যৌগিক অনুপাত। এই অনুপাতটা তিনটা নাম, মিশ্র, জটিল, যৌগিক, একই বিষয়। মিশ্র অনুপাত কথার মানে যা, জটিল অনুপাত বা যৌগিক অনুপাত একই বিষয়। তো এখান থেকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, এই যে এরকম আসে প্রশ্নটা, যে সাপোজ 2:3, 3:5, 4:7 এর মিশ্র অনুপাত কত? এর মিশ্র অনুপাত কত? এরকম যদি বলে যে 2:3 বা 3:5 আর 4:7, যে কোনো তিনটা অনুপাত, তিনটা কেন, এখানে আরও 4টা অনুপাত দিয়েও বলে দিতে পারে, হ্যাঁ, যে এর মিশ্র অনুপাত কত, মিশ্র অনুপাত কত, বা জটিল অনুপাত কত, বা যৌগিক অনুপাত কত। তো এখানে এই নামটার মধ্যেই লুকায় আছে জিনিসটা মিশ্র। মিশ্র কথার মানে কি? মিশ্র কথার মানে হচ্ছে মিশানো বা মিশ্রণ, ঠিক আছে। আর জটিল বা যৌগিক কথার মানে হচ্ছে যোগ। যৌগিক মানে কি? যোগ করা, মানে মিশানো আর কি, সোজা কথা। কি করে মিশাইতে হবে সেটা? এটা হচ্ছে নিয়ম, হচ্ছে যে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, প্রত্যেকটা অনুপাতের প্রথম সংখ্যাটা, যেটা গণিতের ভাষায় বলে পূর্বপদ, পূর্বপদ গুণন পূর্বপদ গুণন পূর্বপদ ইসটু উত্তরপদ গুণন উত্তরপদ গুণন উত্তরপদ, এটাকে বলা হয় মিশ্র অনুপাত। তো আমি যদি লিখি তো কি হবে? এই প্রথম অনুপাতের প্রথম পদটা ইন্টু পরের অনুপাতের প্রথম সংখ্যাটা ইন্টু পরের অনুপাতের প্রথম সংখ্যাটা, এটা ইসটু তারপরের প্রথম অনুপাতের পরের সংখ্যাটা, তারপরের অনুপাতের দ্বিতীয় সংখ্যা এবং পরের অনুপাতের দ্বিতীয় সংখ্যা। অর্থাৎ গণিতের ভাষায় আমরা যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে যে অনুপাতগুলির পূর্বপদগুলির গুণফল ইসটু অনুপাতগুলির উত্তরপদগুলির গুণফল, সেটাই হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কথার মানে হচ্ছে মেশানো। তাহলে কি করে আমরা মেশাবো? প্রত্যেকটা অনুপাতের প্রথম সংখ্যা গুণ করব ইসটু পরের সংখ্যাগুলি গুণ করব। গুণ করার পরে যদি দুই সাইডে কোনো সংখ্যা কাটা যায় তো কাইটে ছোট করব, আর যদি কাটা না যায় গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার। তো এখানে কিন্তু এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এই 3 কাটা যাচ্ছে। তো আরও কি 2 দিয়ে 5কে কাটা যাবে, বা 4 দিয়ে 7কে কাটা যাচ্ছে না। তো কি করব? 4 দুগুণে 8 ইসটু 5 7 35। তো এটাই হবে এই 2:3, 3:5 এবং 4:7 এর মিশ্র অনুপাত। 5 7 35, সরি 5 7 35, 5 7 35, তাহলে 8:35। এটাই হয়ে যাবে মিশ্র অনুপাত বা জটিল বা যৌগিক অনুপাত। আচ্ছা, অনুপাতের সঙ্গে জড়িত আরও একটা শব্দ, সেটা হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত 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 বা ডুপ্লিকেট রেশিও বা ডুপ্লিকেট রেশিও। দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট রেশিও, এটাও অনুপাতের সঙ্গে জড়িত একটি কথা, যে দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট রেশিও। তো এই জিনিসটা কি? দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট রেশিও এই জিনিসটা হচ্ছে এরকম, যদি প্রশ্ন বলে যে 2:3 এর ডুপ্লিকেট রেশিও কত, এর
ডুপ্লিকেট রেশিও কত? সাপোজ এটা বললো যে 2:3 এর ডুপ্লিকেট রেশিও কত। আচ্ছা, তখন কি করব? তখন আমাকে বুঝতে হবে যে ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণ আনুপাত কথাটার মানে কি। ডুপ্লিকেট, ডু বা এখানে দুই কথাটা কিন্তু চলে আসছে, দ্বি কথার মানে কি আমরা জানি দুই, তাই না? তার মানে হচ্ছে এখানে না স্কোয়ার দিতে হবে, মানে দুইয়ের দ্বিগুণানুপাত, মানে দ্বি মানে হচ্ছে দুই, তার মানে দুইয়ের উপরে স্কোয়ার ইস টু এখানে 3-এর উপরে স্কোয়ার, এটাই হচ্ছে ডুপ্লিকেট রেশিও। তো ডুপ্লিকেট কথার মানে কি? ডুপ্লিকেট কথার মানে হচ্ছে দুই, ঠিক আছে, মনে থাকবে, ডুপ্লিকেট কথার মানে দুই বা দ্বিগুণ আনুপাত। এখানে আমরা জানি দ্বিগুণ মানে কি? দুই গুণ, দ্বিগুণ মানে দুই গুণ না, ওই সেখান থেকেই জিনিসটা আসলো। আর আমরা এটাকে কি বলি? স্কোয়ার, তাই না? স্কোয়ার চিহ্ন, তার মানে স্কোয়ার চিহ্ন মানে কি? বর্গ চিহ্ন। আচ্ছা, এখন আমরা যদি দুইয়ের স্কোয়ার বা বর্গ করি কত হবে? দুইকে দুই দিয়ে গুণ, তার মানে দুইয়ের উপরে স্কোয়ার মানে দুইটা দুই গুণ, 2 × 2 = 4 ইস টু 3-এর উপরে স্কোয়ার মানে 3×3 = 9। তো 2:3 এর ডুপ্লিকেট রেশিও কি হবে? 4:9। এই ব্যাপারটা মানে এগুলো পরীক্ষায় যদি নাও আসে তবে আমাদের জেনে রাখাটা উচিত, কারণ এগুলো কথাগুলি সব অনুপাতের সঙ্গে জড়িত। তো আরেকটা কথা, আচ্ছা আরেকটা বিষয় যেটা অনুপাতের সঙ্গেই জড়িত, এই দ্বিগুণানুপাতের উল্টা বিষয়টা, সেটাকে বলা হয় দ্বিভাজিত। দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও। দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও। তো এ বিষয়টা কি? এটা হচ্ছে দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট রেশিওর উল্টো জিনিস। যেরকম আগেরবার আমি বললাম কি 2:3 এর ডুপ্লিকেট রেশিও কত, এখন যদি আমি ঘুরাইয়া বলি জিনিসটা যে 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও কত, এর সাব ডুপ্লিকেট রেশিও কত, এর সাব ডুপ্লিকেট রেশিও কত, যে 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও কত, তখন আমাকে কি করতে হবে? দ্বিভাজিত, অর্থাৎ এখন রুট ওভার করতে হবে। আগেরবার কি স্কোয়ার করেছিলাম না, এবার আমাকে উল্টাটা, তার মানে আমি আগে ছোট সংখ্যাটাকে স্কোয়ার করে কি বড় বানিয়েছি, এখন কি করব? এই বড় সংখ্যাটাকে রুট ওভার করে ছোট বানাবো, এটাকেই বলা হয় সাব ডুপ্লিকেট। যেরকম ইন্সপেক্টরের সঙ্গে সাব ইন্সপেক্টর কথাটা জড়িত, তাই না? ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ডিভিশন, সাব ডিভিশন, কথাটা ঠিক একই রকমভাবে ডুপ্লিকেট মানে সেটা কি বড় হলো, আবার সাব ডুপ্লিকেট মানে ছোট হবে। তো 4-এর রুট ওভার 4 বলতে আমরা কি জানি? তার মানে 2, অর্থাৎ 2 × 2 করলেই তো আমরা 4কে মিলাতে পারি, তাই না? আর এটা কি 3 × 3। তো আমরা জানি বর্গমূলের কি ধর্ম কি? একই জাতীয় বা একই রকম দেখতে দুটো সংখ্যা থেকে রুট ওভার থেকে একটা বেরিয়ে আসে। তো এখানে 2টা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখানে 2টা 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে। অর্থাৎ আমি যদি বলি 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও কত? 2:3। তো এটাকেই বলা হয় দ্বিভাজিত অনুপাত। তো ডুপ্লিকেট রেশিওর উল্টো জিনিসটা এটা, তাই না? দ্বিভাজিত অনুপাত। তো অনুপাতের সঙ্গে আরেকটি কথা জড়িত, সেটা হচ্ছে ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত।
ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও। তো এই বিষয়টা কি, এখানে এরকম যেরকম বলতে পারি যে 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কত, এর ট্রিপ্লিকেট রেশিও কত, 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কত। তো 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও, নামের মধ্যেই কিন্তু একটা বিষয় লুকিয়ে আছে। এই যে আগের বার কি ছিল দ্বি, এখন কি লেখা আছে ত্রি। ত্রি মানে আমরা কি জানি 3, আর দ্বি মানে কি জানি 2, তাই না? তো এখানে এখন 3 মানে যদি আমরা 3 জানি, আগের বার কি স্কোয়ার দিয়েছিলাম, এবার কি দিব কিউব। তার মানে 2 এর পাওয়ার কিউব, 2 এর উপরে কিউব, আবার 3 এর উপরেও কিউব। এটা হচ্ছে ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও। তো 2 এর উপরে যদি আমরা 3 দেই, তার কথার মানে কি 2 3টা গুণ করে লিখতে হবে। আর 3 এর উপরে 3 দেই, কথার মানে কি 3টা 3 গুণ করে লিখতে হবে। তার মানে 2 এর কিউব, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 ইস্টু 3 তিরিক্ষা 9, 3 নং 27। তো 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত মানে হচ্ছে 8:27। তার মানে বাংলা কথায় যে কিউব করলেই হয়ে যাচ্ছে, তাই তো? আগের বার কি ছিল দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাতের সময় আমরা কি করলাম স্কোয়ার, আর যখন আসবে ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও তখন আমরা শুধু কিউব করে দিব, বাস। তো এখন একই রকমভাবে এর উল্টোটা যদি আমরা বলি, সেটা হচ্ছে ত্রিভাজিত, ত্রিভাজিত, ত্রিভাজিত অনুপাত, ত্রিভাজিত অনুপাত বা সাব ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। তো আগেরটা ছিল দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও, এবার কি ত্রিভাজিত অনুপাত বা সাব ট্রিপ্লিকেট রেশিও। সাপোজ এখন যদি এটাই বলি আমি 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত, 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত। তো আগের বার কি করছিলাম রুট ওভার করছিলাম, তাই না? আর এবার কি করতে হবে কিউব রুট, এবার করতে হবে কি কিউব রুট। তার মানে রুট ওভার দিয়ে এখানে কিউব দিতে হবে, রুট ওভার দিয়ে এখানে কিউব দিতে হবে। তার মানে 8-এর কিউব রুট 27-এর কিউব রুট। তো এটাকে কিউব রুট কি করে করব, এটা যদি আমার না জানা থাকে তো আমি 8কে এভাবে ভাঙাবো। যদি ভাঙাই 2 দিয়ে কত হবে 4, আবার যদি 2 দিয়ে ভাঙাই 2। তার মানে এই 8-এর জন্য আমি কয়টা 2 পেলাম, 3টা। তো 8-এর জন্য আমি এভাবে 3টা 2 লিখতে পারি। তো একই রকমভাবে আমি 27কে যদি ভাঙাই 3 দিয়ে, 3 নং 27, 3 তিরিক্ষে 9, কয়টা 3 পেলাম 3টা। 27-এর জন্য আমি 3টা 3 পেলাম, তাই না? আমাদের বর্গমূলের নিয়ম ছিল কি, একই রকম দেখতে চেহারা দুটো সংখ্যা থেকে একটা বেরিয়ে আসে তখন রুট ওভারটা উঠে যায়, আর যখন কিউব রুট করা থাকবে তখন একই রকম দেখতে চেহারা 3টা সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে, তখন রুট ওভারটা উঠে যাবে। তো এখানে 3টা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখানে 3টা 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, তখন রুট ওভারটা উঠে যাবে। তার মানে ট্রিপ্লিকেট রেশিওর ঠিক বিপরীত ঘটনাটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। যদি বলে 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কত,
তাহলে কি এটা 8:27। আবার যদি বলি 8:27 সাবট্রিপ্লিকেট রেশিও কত, তখন আবার 2:3। তো এই কথাগুলো অনুপাতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলি পরীক্ষায় আসে। যেরকম প্রথম প্রশ্ন, আচ্ছা লেখো তোমরা প্রশ্নগুলো লেখো, যে A:B সমান সমান 3:4, কমা B:C সমান সমান 5:6 এবং C:D সমান সমান 7:8 হলে A:D সমান সমান কত? A:D সমান সমান কত? এই ধরনের কোশ্চেনগুলো এক্সামে জিজ্ঞেস করে। তো এইটা আমরা কিভাবে করব, এর সলিউশনটা 3-4 রকমভাবে করানো যায়, ঠিক আছে? তো বেস্ট যেটা সলিউশন সেটাকেই আমরা নিচ্ছি এখানে। এটা করলে এখান থেকে সব মানগুলি পাওয়া যায়। তো এখানে ABCD কয়টা বর্ণ আছে? 4টা। তো আমার প্রথম কাজ হবে A:B:C:D, এই 4টা বর্ণকে পরপর আমরা লিখব। লেখার পর প্রথমে কি বলা আছে? A:B 3:4। আচ্ছা, A আর বির নিচে আমি 3:4 এটা দেখে দেখে লিখব। প্রথমে বলা আছে A:B সমান সমান 3:4, তো A মানে 3 আর B মানে 4, তো এর নিচে 3 লিখব, বির নিচে 4 লিখব। তারপরের কি বলা আছে? B:C সমান 5:6, তারপর B আর C, বির মান কত? 5। তা বির মান যদি 5 বলা থাকে, এটা এই লাইন, আমি এটা দ্বিতীয় লাইনে লিখব, ঠিক আছে? এটা চোখের একটা আইডিয়া করে লিখতে হবে। তো বির সোজাসুজি আমি কি লিখব? 5। বির মান 5 ইস্টু সির মান কত বলা আছে? 6, তো এটা সির সোজাসুজি আমি 6 লিখব। এভাবে তোমরা লিখবে না যাতে এখানে গুলায়ে যায়, ঠিক আছে? এই লাইনটা কিন্তু ফার্স্ট লাইন, এটা ফাঁকা থাকবে, এটা হচ্ছে সেকেন্ড লাইন। তারপরে কি বলা আছে? C:D সমান 7:8, তো সির সোজাসুজি আমি পরে থার্ড লাইনে লিখব। সির ভ্যালু কত? 7 আর ডির ভ্যালু কত? 8, তো ইস্টু এই যে ডির সোজাসুজি লিখব 8। এটা লেখা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আমার কাজ হবে কি, এখানে 2টা ঘর ফাঁকা আছে, আছে কি না? সেকেন্ড লাইনেও এখানে একটা ঘর ফাঁকা, এখানে একটা ঘর ফাঁকা, 2টা ঘর ফাঁকা। থার্ড লাইনেও এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা। এই ফাঁকা ঘরগুলি আমি পূরণ করে দিব। কি দিয়ে পূরণ করব? পাশের সংখ্যা দিয়ে। এটার পাশ, এটা কত আছে? 4, এখানে যেটা থাকবে সেটা দিয়ে এটা পূরণ করতে হবে। তো এখানেও তাহলে কত লিখব? 4। আচ্ছা, এখানে যা থাকবে এখানেও তাই হবে, তো এখানেও কত লিখব? 4। আচ্ছা, এখন যে আমি এখানে 4 লিখলাম, কোনটা বা আগে লিখছিলাম কোনটা বা পরে, এটা একটা গুলিয়ে যাওয়ার চান্স। তাই প্রথম অবস্থায় তোমরা পরে যেগুলো লিখবে সেগুলো একটা রাউন্ড করে রাখবে, ঠিক আছে? তো আমি পরে যে 4গুলি লিখলাম সেগুলা কি করলাম? রাউন্ড করে দিলাম। মানে এটা প্রথমে লিখেছিলাম, আমি এটা পরে লিখলাম, তাই না? একই রকমভাবে এখানে কত আছে? 5, তো এখানে কত দিব? এখানেও 5, তো এটা আমি রাউন্ড করে দিব। আমি পরে যেগুলো লিখবো সেগুলো রাউন্ড করে দিব বোঝার জন্যে। নেক্সটে এখানে কত আছে? 6, তো এখানে কত দিব? এখানেও 6, তো এটাকেও আমি রাউন্ড করে দিব। আচ্ছা, তারপরে এখানে কত আছে? 7, তাহলে এটাও কত হবে? এটাও 7 হবে, এটাকে রাউন্ড করে দিব। আচ্ছা, এটার পরে এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে কত লিখব? 7, এটাও রাউন্ড করে দিব। দেওয়ার পর এখন সব সংখ্যাগুলি এভাবে আমি পরপর যদি গুণ করে নিচে নিচে নামাই, আমি আলাদা আলাদাভাবে সবার মানগুলো পেয়ে যাব। সাপোজ এখানে যদি আমি গুণ করি, এই 3টা সংখ্যা গুণ করি, হ্যাঁ, যে 3 × 5 = 15, 7 × 15 = 105, তো 7 × 15 কত হচ্ছে? 105, তো এর ভ্যালু কত? 105 ইস্টু এই 3টা এখন গুণ করব, 4 × 5 = 20,
20কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণা 14, 140। তারপরে একই রকমভাবে এটা যদি গুণ করি 4 6 24, 24কে যদি 7 দিয়ে গুণ করি 4 7 28-এর 8, হাতে রইল 2, 7 দুগুণা 14, 2 16, মানে 168। তারপরে এটা যদি গুণ করি এটা একই রকমভাবে 4 6 24, 24কে 8 দিয়ে করলে 4 8 32-এর 2, হাতে রইল 3, 8 দুগুণা 16, 3 19, 192। তাই তো একই রকমভাবে আমরা এখানে কিন্তু এই এর নিচে যার মানটা পাইলাম সেটা হচ্ছে এর মান, বির নিচে যেটা পেলাম বির মান, সির নিচে যেটা পেলাম সির মান, ডির নিচে যেটা পেলাম সেটা হচ্ছে ডির মান। তবে এখানে কিন্তু সবার মান চায় না, প্রশ্নে দেখতে হবে আমার কার কার মানটা এখানে চেয়েছে। এখানে এ আর ডি চেয়েছে, তো এ আর ডি যদি চায় তাহলে আমি এই মাঝখানেরগুলা গুণ করে কোনো রকম টাইম নষ্ট করব না, ঠিক আছে। তো আমাকে কি দেখতে হবে, শুধু এর যে সংখ্যাগুলি এবং ডির যে সংখ্যাগুলি সেখানে আমার নজরটা থাকবে। আমি ফোকাস করব এর 3টা সংখ্যা আর ডির 3টা সংখ্যা। এই 3টা সংখ্যা আমি যদি এইভাবে গুণ করে লিখি তাহলেও একটা বোকামির কাজ হবে, এখানেও আমার টাইম নষ্ট। এরকম বড় 2টা সংখ্যা এনে সেটাকে আবার কত দিয়ে কাটা যায় সেটাকে আমাকে খুঁজতে হবে। তো আমি কি করব, আমি এখানেই দেখব প্রশ্নে চাইছে A/D সমান কত, এটাই তো কোশ্চেন ছিল। তো আমার টার্গেট থাকবে এর সংখ্যাগুলি আর ডির সংখ্যাগুলি, এগুলোর দিকে আমার নজর। জাস্ট এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা নিয়ে আমি চিন্তা করব, মাঝখানে কি আছে আমি দেখব না, ঠিক আছে। যদি 4টার মানই চাই তখন আমাকে এরকম করতে হবে। তো আমি এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে, তো এদিকে যদি 2 সাইডে কোনো সংখ্যা কাটা যায় তো কেটে দিব, তাহলে এইভাবে গুণ করে আর কত দিয়ে কাটা যায় এটা চিন্তা করতে হবে না। বোঝা গেল? এই 3 দিয়ে 6কে কাটা যাচ্ছে কিনা, এই 3 দিয়ে 6কে যদি কেটে দেই কত হচ্ছে, 3 দুগুণী 6। আচ্ছা, আরও কাটা যাচ্ছে, 5 দিয়ে 4কে বা 2কে 8কে কাটা যাবে, বা 7 দিয়ে 4কে 2কে 8কে কাটা যাবে। যদি কাটা না যায় তো গুণ করে যেটা পড়ে থাকবে সেটাই এটা হবে এর মান। বোঝা গেল? তাহলে এখানে কি পড়ে রইল, 5 আর 7, 5 7 35। আর এখানে কি পড়ে রইল, 4 দুগুণী 8, 8 8 64। তাহলে এটা হচ্ছে 35 আর 64, তা এর ভ্যালু কত 35 আর ডির ভ্যালু 64, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে খুব মানে একটা শর্ট ট্রিক্স, বা এইভাবে অনুপাতের অঙ্ক করলে আমরা নিমেষেই ABC 3 জনের মান চাইলে আমরা 3টা মান বের করতে পাবো, বা 4টা মানই এখানে বের হবে, যেটা চাবে আমি সেখানেই শুধু ফোকাস করব। যদি বলে A/C কত, তো আমি এই 3টা সংখ্যা আর এই 3টা সংখ্যা দেখব। যদি বলে যে A আর D কত, তো এই 2টা দেখব। যদি বলে ABCর মান কত, প্রথম 3টা সংখ্যা দেখব। যদি 4টার মানই চায় তখন 4টার মধ্যেই দেখব। হ্যাঁ, যদি কোনো কিছু দিয়ে কাটা যায় তাহলে সংখ্যাটা ছোট হয়ে যায়। আর যদি এইভাবে না কাটে এইভাবে করলেও হবে, তখন আমাকে দেখতে হবে এটা গুণ করার পর 105 আর 192। এখন দেখতে হবে এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে, এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে, অ্যান্সার কিন্তু একই আসবে। এটা 3 দিয়ে কাটা যাচ্ছে, যেরকম 3 দিয়ে কাটলে কত, 3 3 9, 9 আছে 10 করতে 1, 1 5 15, 3 5 15। এটাকেও 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 6 18, 18 আছে 19 করতে 1, 1 2 12, 3 4 12, এই 35:64। তো এখানে কোনো প্রয়োজন নেই যে সংখ্যা বৃদ্ধি করে বাড়িয়ে আবার সেটাকে কাইটে ছোট করা। তো আমি যদি আগেই কেটে দেই আমার জিনিসটা ইজি হয়ে গেল, আর এত বড় গুণ করে তাকে আবার কাটার কোনো প্রয়োজন হবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পরে এরকম আরেকটা বলি, A/B সমান A/B সমান 2:3, B/C সমান 5:7 হলে A/B/C সমান সমান কত? A/B/C সমান সমান কত? করো একই রকমভাবে। ফার্স্ট কাজ কি হবে, ABCD আমি অনুপাত দিয়ে প্রথমে এক লাইনে লিখব, লিখে
মানগুলি পরপর নিজে নিজে সাজাবো। তো আমি প্রথম কাজ কি করব, একই রকমভাবে A:B C D এখানে লিখব। যদি ডির ভ্যালু না থাকে লিখবো না, এটা ফাঁকা পড়ে থাকবে। তো A:B মান কত বলা আছে? 2:3। আচ্ছা 2:3। আবার বলা আছে B:C সমান 5:7। তো বির নিচে লিখবো 5 আর সির নিচে লিখবো 7। এখানে ডির ভ্যালু নাই, তো নাই, এটা আর দরকার নাই। এখানে একটা ঘর ফাঁকা আছে, তো এই ফাঁকা ঘরটা কি করব, একই রকমভাবে এখানে যেরকম 3 আছে এটা 3 দিয়ে পূরণ করব। যেটা পরে লিখলাম সেটা রাউন্ড করে দিলাম যাতে মনে থাকে। পরে নেক্সটে যখন আমি দেখব এই অঙ্কটা, তখন আমি ভুলে যাব যে কোনটা বা আগে বসাইছিলাম, কোনটা বা পরে বসাইছিলাম, এটা সমস্যা হতে পারে। তো এটা কি আছে 5, তো এখানে কত বসাবো 5। তারপরে কাজ কি, এইভাবে গুণ করে লেখা, তাই না? কার ভ্যালু চাইছে এখানে? ABC 3টাই চাইছে। তো 3টার মধ্যে কোনো কি কাটা যাচ্ছে? এখানে 2 আছে, এখানে কোনো 2 বা কাটা যাচ্ছে না। তো কি করব, গুণ করব। 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21। এটাই অ্যান্সার, আর কোনো কাটা যাচ্ছে না। তো ABC এর মান কত? 10:15:21। আচ্ছা আরেকটা বলি, নেক্সট পরের প্রশ্ন, A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D সমান 7:9 হলে A:B:C:D সমান সমান কত? মানে ABCD চারটার মানই বের করতে বলছে। ABCD চারটার মানই বের করতে বলছে। তো একই রকমভাবে ABCD এটা লেখো। ABCD লেখার পর প্রথমে বলা আছে A:B মানে 2:3, তো কি বলবো, এই যে 2:3। আবার B:C মানে কি বলা আছে 4:5, তো বির ভ্যালু 4, সির ভ্যালু 5। তারপর বলা আছে কি C:D 7:9। এখন যে ফাঁকা ঘরগুলি সেগুলি পূরণ করে দেব। এখানে 3 ছিল, এটাও 3 হবে, এটাও 3। এখানে 5 ছিল, এটাও 5 হবে। এখানে 4 ছিল, এটাও 4। এখানে 7 ছিল, এটাও 7। এখানে 7 ছিল, এটাও 7। তারপরে আমার কাজ কি হবে, দেখব এখানে চারটার মানই যেহেতু চাইছে, চারটার মধ্যে এমন কোনো সংখ্যা আছে কাটা যাচ্ছে একই রকম আছে কি? এখানে 2 আছে, এটাকে 2 দিয়ে কাটা যাবে। এখানে কোনো 2 দিয়ে কাটার মতো সংখ্যা নেই, এখানেও নেই। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আছে কাটা যাইতো, কিন্তু এখানে কোনো 3 দিয়ে কাটার মতো সংখ্যা নেই। এরকমটা যদি না যায় তো আমাকে গুণ করে করে লিখতে হবে। তো এটা যদি আমি গুণ করি, 4 দুগুণে 8, 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56। এটা একই রকম ভাবে 3 4 12, 7 12 84। একই রকমভাবে 3 5 15, 7 15 105। এটা যদি বলি 3 5 15, 9 15 135। তো এটার কাটা যাচ্ছে না। তো A:B:C মান কত হবে? এটাই 56:84:105:135। আচ্ছা, এটা এরকম ABCD মানে সোজাভাবে দেওয়া থাকে। অনেক সময় এই বিষয়গুলি মানে একটু আলাদা রকমভাবে দেওয়া থাকে, সেটাকে বুঝে নিতে হয়। অঙ্কটা একই ধরনের, প্রশ্ন ধরনটা একটু আলাদা। যেরকম লেখো, প্রশ্নটা লেখো যে A/B সমান সমান A/B সমান সমান 7/9, B/C সমান সমান 3/5 হলে A:B:C সমান সমান কত? A:B:C সমান সমান কত?
তো আগের বার আমি কি ইস্টু দিয়ে বলছিলাম, এবার কি দিয়ে বলা আছে? বাই, তাই না? তো বাই কথার মানেই হচ্ছে ভাগ, ঠিক আছে? ওরা কি বলছে প্রথমটা এ বাই বি মানে কত বলছে? 7/9, তাই না? আরে এটা বাই বললাম না, বাই মানেই ভাগ, আর বাই মানেই হচ্ছে ইস্টু, এ বাই বি মানেই হচ্ছে ইস্টু বি, 7/9 মানেই 7:9, এটা বুঝে নিতে হবে। বিষয়টা কিন্তু একই, এ বাই বি 7/9। এতক্ষণ আমরা শিখলাম যে এ ইস্টু বি বলে দেওয়া আছে, এখন আবার এটা কি বলা আছে? এ বাই বি। এটা দেখে মানে ঘাবড়ানো যাবে না, বিষয়টা কিন্তু একই। এ বাই বি কথার মানে যা, এ ইস্টু বি মানে তাই, 7/9 মানে যা, 7:9, একই বিষয়টা। তো একই রকমভাবে এটা লিখবো, এ বি সি ডি লেখে এ বাই বি মানে কত বলছে? 7/9, তাহলে এটা কি লিখবো? 7:9। তারপরে বি বাই সি মানে কত? 3:5, মানে 3/5 বলছে না, তাহলে 3:5। এখানে ডি নাই, তাহলে ডি নাই, ডি এখানে লাগবে না। তো এখানে 9 আছে, তো এখানে কি হবে? 9। এখানে 3 আছে, তো এখানে কি হবে? 3। আচ্ছা, কার মান চাইছে? 3টার মানই চাইছে, তাই না? এখন আমি দেখব 3টার মধ্যে কোনো সংখ্যা কাটা যাচ্ছে কিনা। যদি কাটা যায় তো কাটবো, যদি কাটা না যায় তো কাটার দরকার নেই। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে 3 আছে, এখানে 3 আছে, 9কেও তো 3 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? তো 3 দিয়ে আমি যদি এই 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এটাকে 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষা 9। এখানে কি পড়ে রইল? 7। এখানে কি পড়ে রইল? 9। এখানে কি পড়ে রইল? 3 আর 5, 3 5 15। এটা আবার কেউ যদি ভাবে আমি এখানে কাটতে পারি না, এটা বুঝি না, তাহলে কি করতে হবে? তারপরে 3 7 21 লিখবো, 3 নং 27 লিখবো, 5 নং 45 লিখবো, লিখে পরে আবার কাটতে হবে, অ্যান্সার একই আসবে। কারো যদি এটা কাটা এখানে অসুবিধা মনে হয়, তাহলে তোমরা গুণ করে লিখে নিচে কেটে দিবে, বিষয়টা একই আসবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরের প্রশ্ন একটু এখন এরকমই, একটু আলাদা আবার, মানে অঙ্ক এরকমই হবে, মানে প্রশ্ন ধরনটা আরেকটু আলাদা। যেরকম এ ইস টু বি সমান সমান, লেখো এ ইস টু বি সমান সমান 1/2 ইস টু 3/8, 3/8, কমা বি ইস টু সি সমান সমান 1/3 ইস টু 5/9, 5/9, কমা বি সি ইস টু ডি, সি ইস টু ডি সমান সমান 5/6 ইস টু 3/4, 3/4 হলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, মানে 4টার মানই বের করতে বলছে। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান সমান কত? সমান সমান কত? তো অঙ্ক কিন্তু একই রকম, হ্যাঁ, কিন্তু স্টার্টিং পয়েন্টটা একটু আলাদা। আমরা প্রথমে কি করলাম? আমাদের প্রশ্নে বলা ছিল এস টু বি সমান 2:3 এরকম বলা ছিল। তারপরের বার কীভাবে বললো? এ বাই বি 2/3 এরকম বললো। আবার এবার কি বলা আছে? এস টু বি সমান সমান মানে যে কোনো দুটো অনুপাত আমাকে এইভাবে দিয়ে দিছে, তাই না? মানে ধরনটা এরকম। প্রথমে বলা আছে এস টু বি 2:3, এ বাই বি 2/3, বা এস টু বি সমান 2/3 বা 3/5। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা করে অনুপাত এখানে দেওয়া ছিল, আর এটাতে কি বলা আছে? ডাবল অনুপাত, তাই না? ডাবল অনুপাত দেওয়া আছে এখানে। তো ডাবল অনুপাত থাক আর যাই থাক, হ্যাঁ, এখানে ভয়ের কিছুই নাই, জাস্ট এটাকে একটু মানে মডিফাই করে একটা আমাকে অনুপাতে নিয়ে আসতে হবে। তো প্রথমে ওরা কি বলে দিচ্ছে? এইচ টু বি সমান, আচ্ছা ওরা কি বলছে? এইচ টু বি সমান কত? 1/2 ইস টু 3/8, 1/2 ইস টু 3/8। তো
আমরা একটু আগেই শিখলাম ইস্টু মানে কি বলছি, ভাগ, তাই না? ইস্টু মানে কি, ভাগ। আচ্ছা, আমরা যদি কোনো ভাগকে গুণ করি তাহলে কি হয়, পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাই তো? যদি আমরা কোনো ভাগটাকে, ইস্টু মানে ভাগ, ভাগটাকে যদি গুণ দেই পরের যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। তার মানে 8টা উপরে যাবে, 3টা নিচে আসবে, তাই তো? এখন আমরা দেখছি 2 দিয়ে 8কে কাটা যাচ্ছে, 2 দিয়ে 8কে কাটলে কত, 4 দুগুণী 8। তো এখানে উপরে কি রইল, 4, 1 গুণন 4 মানে 4 অক্ষে 4, বাই নিচে কত রইল 3। আচ্ছা, 4/3 মানে আমি বলতে পারি না 4:3, বলতে পারি তো? একটু আগেই তো আমরা শিখলাম a/b মানে কি 2/3 মানে 2:3। তো একই রকমভাবে a/b মানে কি 4/3 অর্থাৎ 4:3। বাই কথার মানে যা, ইস্টু কথার মানে তাই, ভাগ কথার মানে তাই, একই জিনিস। তো সেম একই রকমভাবে আমি এটাও, এই 3টাকে আমাকে একটু মানে একটা অনুপাতে বের করে নিতে হবে। তো b/c কি বলছে, b/c বলছে 1/3 5/9। তো এটাও যদি আমরা করি 1/3, এই ভাগটা, এই ইস্টু মানেই ভাগ, ভাগকে গুণ করলে পরেরটা উল্টে যাবে, তো কি হবে 9/5। তো আমি 3 দিয়ে 9কে কাটলে 3 তিরিক্ষে 9, এখন 3 অক্ষে 3 আর নিচে রইল 5। এখন 3/5 বলতে আমি কি বলতে পারি 3:5। একই রকমভাবে পরেরটাও বের করে নাও, c/d। c/d মানে কি 5/6 ইস্টু কি বলা আছে 3/4, 5/6 ইস্টু 3/4। তো একই রকমভাবে আমি প্রথম ভগ্নাংশটা ঠিকই রাখলাম, এই ভাগটাকে যদি গুণ দেই পরেরটা উল্টে যাবে, অর্থাৎ 4/3। এখানে দেখো তোমরা 4 আর 6কে 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 2 দুগুণ 4, আর কাটা যাচ্ছে না। তো উপরে উপরে গুণ করে দাও, 5 দুগুণা 10 আর নিচে 3 তিরিক্ষা 9। আচ্ছা, 10/9 মানে কি বলা যায় 10:9। প্রথম যে অনুপাতের অঙ্কটা আমি করলাম সেখানে কিন্তু মানে সিম্পলি এরকম বলে দিয়েছিল a/b সমান 4:3, b/c সমান 3:5, c/d সমান 10:9 হলে ABCDর মান কত। আর এটা কি মানে একটু এখানে মানে জিনিসটা অন্যরকমভাবে দিছে, সেটাকে আমাকে কি এটা একটু মডিফাই করে এইভাবে লিখতে হবে, লেখে তারপরে কিন্তু সেম, পরে যা নিয়ম আছে একই। পরের রুলস কি আমাদের ABCD এটা লিখবো, লেখে মানগুলো বসাবো। AB মানে কি পেলাম 4:3, আর BC মানে কি পেলাম 3:5, আর CD মানে কি পেলাম 10:9। তো পরে কাজ কি, যেগুলো ফাঁকা সেগুলাকে পূরণ করে দেওয়া। এখানে 3 ছিল বলে দুটাই 3 হবে, এখানে 5 ছিল এখানেও 5, এখানে 3 আছে এখানেও 3, এখানে 10 আছে এখানেও 10, এখানে 10 আছে এখানেও 10। এখন দেখতে হবে 3টার মধ্যে কোনো সংখ্যা মানে 4টার মানই চাইছে না, তো 4টার মধ্যে কোনো সংখ্যা কাটা যাচ্ছে কি না। যদি কাটা যায় কাটবো, না কাটা গেলে কাটার দরকার নেই। তো এই 3 আছে এখানে, এখানেও একটা 3, এখানেও একটা 3, এখানেও একটা 3, 3 3 কাটা। তারপরে কি আরও 2 দিয়ে কাটা যাচ্ছে, এটাকে 2 দিয়ে কাটা যায়, 10কে 2 দিয়ে কাটা যায়, 10কে 2 দিয়ে কাটা যায়, এখানে তো 2 দিয়ে কাটার মতো কিছু নাই, তাই না? তো 5 দিয়ে এটাকে কাটা যায়, এটাকে কাটা যায়, এটাকে কাটা যায়, এটাকে কাটা যায়, তাহলে 5 দিয়ে কাটবো, তাই না? এখানে যদি আমরা 10কে 5 দিয়ে কাটি 5 দুগুণা 10, এই 10কে 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, এটাকে কাটলে 5 অক্ষে 5, এটাকে কাটলে 5 অক্ষে 5, আর কাটা যাচ্ছে যাচ্ছে না। তো এখন যদি আমি গুণ করি তো এক্স ABCDর ভ্যালুগুলো পেয়ে যাব। 4 দুগুণে 8 ইস্টু 3 দুগুণে 6 ইস্টু 10 অক্ষে 10 ইস্টু 9 অক্ষে 9। তো কি চেয়েছিল ABCDর ভ্যালু, তাই না? ABCD ভ্যালু কি 8:6:10:9, এটাই হয়ে যাবে এর এই 4টা ABCDর অনুপাত। আচ্ছা, এটা হলো
তারপর আরও অনুপাতের অঙ্কগুলি মানে আরও অন্যভাবে প্রশ্ন আসে, যেরকম নেক্সট প্রশ্ন লেখো যে এ ইস টু বি, আচ্ছা নেক্সট প্রশ্ন লেখো এ ইস টু বি সমান 2:3, 2:3 এবং বি ইস টু সি সমান 4:5 হলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি এর মান কত? এর মান কত? প্রশ্নটা কি চাইছে যে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি এর মান কত? তো এগুলো দেখে প্রথমে লাভ নেই যে এ স্কোয়ার বি স্কোয়ার বিসি, এগুলো দেখে কোনো লাভ নেই। প্রথম আমার কাজ হবে কি, এ বি সি ইস টু যদি দেওয়া থাকে আমি এ বি সির ভ্যালুটা আগে বের করব। তো আমাদের প্রথম কি কাজ, এ ইস টু বি ইস টু সি এরকম লেখে যদি আমরা এ বি সি অনুপাতের ভ্যালুগুলো এখানে লিখি, এ ইস টু বি মানে কি লেখা আছে 2:3, তো এ ইস টু বি বলতে আমি লিখতে পারি 2:3। আবার বলা আছে বি ইস টু সি মানে কত 4:5, তো এখানে লিখব 4:5। তো এখানে ফাঁকা ঘরটা 3 দিয়ে পূরণ করব, এখানে ফাঁকা ঘরটা 4 দিয়ে পূরণ করব। তারপরে যদি কাটা যায় কাটবো, না কাটা গেলে কাটবো না। এখানে 2 দিয়ে এটাকে কাটা যায়, এটাকে 2 দিয়ে যায়, এখানে কোনো যাচ্ছে না, তো না গেলে গুণ করে দেব। 4 দুগুণে 8, 3 4 12 ইস টু 3 5 15। তার মানে এর ভ্যালুটা আমি পেলাম 8, বির ভ্যালুটা 12 আর সির ভ্যালুটা 15। এখন আসবো প্রশ্নে কি চাইছে, লাস্টে প্রশ্নে এখন বলছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি কত? তো এ বলতে আমি কাকে পেলাম 8কে, তো এ বলতে যদি 8কে পাই, এখন আমি এ বলতে যদি 8 পাই এখানে কি বলবো 8 স্কোয়ার, তাই না, 8 স্কোয়ার ইস টু বি বলতে কাকে পেলাম 12কে, এখানে বলবো 12 স্কোয়ার ইস টু বিসি, বি বলতে কাকে পেলাম 12, এটা গুণ আকারে আছে বিসিটা সেজন্য মাঝখানে গুণ দিলাম, আর সির ভ্যালুটা কত পেলাম 15। আচ্ছা, তারপরে আমরা জানি কোনো সংখ্যার উপরে স্কোয়ার লেখা মানে সেটাকে 2 বার আমরা গুণ করে লিখতে পারি। তো 8-এর উপরে স্কোয়ার মানে একবারে 64 এখানে লিখবো না, ঠিক আছে, এখানে কত লিখবো 8 গুণন 8 ইস টু 12-এর উপরে স্কোয়ার মানে আমরা একবারে লিখতে পারি 144, সেটা লেখার দরকার নেই কারণ আমি কেটে ছোট করব, ঠিক আছে। তারপরে এখানে কত 12 গুণন 15। এখন দেখব 3টার মধ্যেই কাটা যায় এরকম কোনো সংখ্যা আছে কি না। অবশ্যই আছে, 8কেও 4 দিয়ে কাটা যায়, 12কেও 4 দিয়ে কাটা যায়, এই 12কেও 4 দিয়ে কাটা যায়। তো এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12। আরও কি কাটা যাচ্ছে, এখানে এটা 2 দিয়ে কাটা যায়, 12কে 2 দিয়ে যায়, এখানে কোনো 2 দিয়ে কাটা নেই। তো যদি আর কোনো কাটা না যায় তাহলে গুণ করে লিখতে হবে। এটা গুণ করলে কত হচ্ছে 8 দুগুণে 16, 3 12 36, 3 15 45, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো অঙ্ক যেরকমই থাক না কেন আমাদের প্রথম কাজ হবে কি ABCD এই ভ্যালুগুলো বের করা। এগুলো যদি আমরা একবার বের করতে পারি, পিছনে স্কোয়ার রুট ওভার কিউব, হ্যাঁ তোমার যোগ বিয়োগ ভাগ যেভাবেই প্রশ্ন সাজাবে আমরা ঠিক একই রকমভাবে করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেওয়া হবে, হ্যাঁ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আজকে এই পর্যন্তই।